দেশ এখন স্থিতিশীল, নির্বাচনের জন্য প্রস্তুত সরকার। কক্সবাজারে প্রধান উপদেষ্টা রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধে মিয়ানমার ও আরাকান আর্মিকে আহ্বান। লুট হওয়া অস্ত্র উদ্ধারে সর্বোচ্চ ৫ লাখ টাকা পুরস্কার ঘোষণা সরকারের। সবার অংশগ্রহণে উৎসবমুখর নির্বাচনের আশা স্বরাষ্ট্র উপদেষ্টার। ফেব্রুয়ারিতে ভোট দিতে উন্মুখ দেশবাসী উপদেষ্টাদের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ বিএনপির। ৫ আগস্ট নিয়ে বক্তব্য ভুলভাবে ব্যাখ্যার দাবি ফজলুর রহমানের। ডাকসু নির্বাচন ঘিরে নানা সমীকরণ, ছাত্রদলের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ, নিয়ম ভেঙে হলে থাকায় ক্ষমা চেয়ে প্রভোস্টকে ওবামার চিঠি। এবং সিলেটে লুট হওয়া পাথরের মাত্র ১০% উদ্ধার, ফেরত দিতে বেঁধে দেওয়া সময় শেষ হচ্ছে আজ। প্রতিস্থাপনে কিছুটা স্বস্তিতে পর্যটন ব্যবসায়ীরা। সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন বিকেলে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে থাকছি আমি মশিউর অনিক। বাংলাদেশ এখন স্থিতিশীল, নির্বাচনের জন্য প্রস্তুত অন্তর্বর্তী সরকার। সকালে কক্সবাজারে রোহিঙ্গা বিষয়ে ৩ দিনের অংশীজন সংলাপে অংশ নিয়ে কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়া আর কোনো রোহিঙ্গা যেন বাংলাদেশে অনুপ্রবেশ করতে না পারে সেই বিষয়ে নিশ্চিত করতে মিয়ানমার সরকার আর আরাকান আর্মির প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবর্তনের প্রতিশ্রুতি নিয়ে ন্যায় বিচার সাথে জবাবদিহিতা নিশ্চিতে ৭ দফা প্রস্তাব দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বাকিরা জানাচ্ছেন নাজমুস সাকিব। মাত্র কয়েক হাজার থেকে এখন ১৩ লাখে রোহিঙ্গা জনগোষ্ঠী। ৮ বছর আগে যে রোহিঙ্গাদের স্রোত শুরু হয় বাংলাদেশের দিকে, সেটা এখনো থামেনি। বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় আরও প্রায় লাখখানেক রোহিঙ্গা। এমন পরিস্থিতিতে কক্সবাজারে চলছে ৩ দিনের অংশীজন সংলাপ। সোমবার দ্বিতীয় দিনের সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বক্তব্য রাখেন রোহিঙ্গা সংকট নিয়ে কাজ করা বিভিন্ন অংশীজন। এ সময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেন, রোহিঙ্গাদের মধ্যে যারা এখনো বাংলাদেশে আসার জন্য অপেক্ষমান তাদেরকে না আসতে দেওয়ার ব্যাপারে অনড় বাংলাদেশ। The plight of the Rohingya people continues to worsen as atrocities continue unabated. The flow of Rohingya arrivals has not stopped. Even as we speak here, there are reports that a group of Rohingyas are waiting to cross the Naf River into Bangladesh. প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেন, ২০১৭ সালে এবং তারও আগে সম্পদ এবং সামর্থ্যের সীমাবদ্ধতা সত্ত্বেও রোহিঙ্গাদের জীবন বাঁচাতে মানবিক কারণে বাংলাদেশ তাদের সীমান্ত খুলে দিয়েছিল। মিয়ানমার সরকার এবং আরাকান আর্মিকে নিশ্চিত করতে হবে যেন আর কোনো রোহিঙ্গা বাংলাদেশে না প্রবেশ করে। As a part of this transition process that we are going through, it will be complete when we see we have also achieved this goal to have all our Rohingya guests to return to their own home in their own environment. On the 8th Rohingya Genocide Remembrance Day, with a heavy heart, I draw your attention to the forced displacement of Rohingyas and their exodus to Bangladesh from Myanmar. রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনে অবদান রাখার সংকল্প ঘোষণা করে ন্যায় বিচার এবং জবাবদিহিতা নিশ্চিতে ৭ দফা প্রস্তাব দেন তিনি। Bangladesh now hosts 1.3 million forcibly displaced Rohingyas from Myanmar. That makes Cox's Bazar the largest refugee camp in the world. সম্মেলনে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রস্তুতির কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টা। And the country has come to this stable enough and ready to have the election. So we announced the election in the first half of February 2026. নিরাপদ জীবন এবং ভূমি দুইটাই ছিল রোহিঙ্গা জনগোষ্ঠীর, কিন্তু গত ৮ বছর ধরে এক প্রকার সংকটময় পরিস্থিতি পার করছে এই জনগোষ্ঠী। ৩ দিনের যে অংশীজন সংলাপ হচ্ছে, এই সংলাপের হাত ধরে তারা নতুন করে আশায় বুক বাঁধছেন, দ্রুতই হয়তো তারা রাখাইন রাজ্যে আবারও ফিরে যাবেন। নাজমুস সাকিব, এখন উখিয়া, কক্সবাজার।
দর্শক প্রতিবেদনে দেখছিলেন রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে কক্সবাজারে যেই অংশীজন সংলাপ অনুষ্ঠিত হচ্ছে সেখানকার সবশেষ এবার দ্বিতীয় দিনের মতো আজ চলছে সেখানকার অংশীজন সংলাপ। এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য কক্সবাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী নাজমুস সাকিব। চলে যাচ্ছি তার কাছে। না সাকিব, এই যে এই সংলাপ তো নিশ্চয়ই অনেকেই অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন, তো তারা কি বক্তব্য দিচ্ছেন এই রোহিঙ্গা সংকট তার সমাধানে? অনেক আজকে দ্বিতীয় দিনের যে সংলাপটি চলছে সেখানে কিন্তু প্রথম ভাগে প্রধান উপদেষ্টা ছিলেন এবং দ্বিতীয় ভাগে অর্থাৎ আমরা দেখেছি যে ঠিক লাঞ্চের পরপর আরেকটি সংলাপ শুরু হয়েছে। সেখানে বিদেশি বিভিন্ন অংশীজন যারা আসলে রোহিঙ্গাদের নিয়ে কাজ করছেন তারা কিন্তু অংশ নিয়েছেন। একটু জানাতে চাই যে আজকে আমরা দেখেছি যে চীনের যিনি অ্যাম্বাসেডর তিনি কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং তিনি আসলে কথা শুনছেন, সেখানে রোহিঙ্গা যারা আছেন তাদের কথা শুনছেন। এর বাইরেও বিভিন্ন অংশীজন যারা আছেন অর্থাৎ রাজনৈতিক দল কিংবা বিভিন্ন সংস্থা যারা আসলে আর্থিক সংস্থান থেকে শুরু করে নানা ধরনের সহযোগিতা করে থাকে রোহিঙ্গা ক্রাইসিসের এই সময়টাতে, তারাও কিন্তু আসলে বক্তব্য রাখছেন। তারা কিভাবে আসলে এর একটা সুন্দর প্রত্যাবাসন করা যায় কিংবা রোহিঙ্গাদের কত দ্রুত আসলে তাদের যে রাখাইন রাজ্য সেখানে ফেরত পাঠানো যায় সেই বিষয়ে কিন্তু বেশ আলোচনা চলছে। এর আগে আরেকটি সেশন ছিল অর্থাৎ সেশন 2, সেখানে আমরা দেখেছি যে সেখানেও বিভিন্ন অংশীজন যারা আছেন তারাও বসেছিলেন এবং কিভাবে আসলে যে রোহিঙ্গারা প্রায় 13 লাখ রোহিঙ্গা, এই রোহিঙ্গাদের কিভাবে আর্থিক সংস্থানটা ঠিক রাখা যায় কিংবা তাদের জীবনমান উন্নয়ন কিভাবে করা যায় সেই বিষয়ে কিন্তু সেখানে আমরা আলোচনা হতে দেখেছি। এবং এই যে যারা দেশের বাইরে থেকে এসেছেন তারা আসলে বরাবরই আমরা দেখছিলাম যে নোট নিচ্ছিলেন যে কিভাবে আসলে এই যে 13 লাখ রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন করা যায় সেই বিষয়েও তারা কিন্তু নোট নিচ্ছেন। তবে এই যে 3 দিনের যে সংলাপটি চলছে সেই সংলাপের আজকে দ্বিতীয় দিনে মূলত একেবারে সারাদিনই কার্যক্রম চলবে, অর্থাৎ সকাল থেকে যে শুরু হয়েছে সন্ধ্যা পর্যন্ত চলার কথা। এবং নিরাপত্তা উপদেষ্টা যিনি খলিলুর রহমান তিনি কিন্তু এই সংলাপের আজকের দিনের মতো একটি সবশেষ তথ্য তিনি কিন্তু সাংবাদিকদের জানাবেন যে আসলে কতটুকু সিদ্ধান্তে পৌঁছে গেছে এবং রোহিঙ্গাদের ব্যাপারে পরবর্তীতে সরকার আসলে কি ধরনের পদক্ষেপ নিবে। এবং এই যে যারা আসলে এই সংলাপে অংশ নিয়েছে অর্থাৎ দেশের বাইরে থেকে কিংবা দেশের মধ্য থেকে, তারা কিন্তু আগামীকালকে রোহিঙ্গাদের যে ক্যাম্প রয়েছে সেখানে পরিদর্শনে যাওয়ার কথা এবং তাদের জীবনমান আসলে কেমন চলছে সেটা নিয়েও আসলে তাদের একটি অবজারভেশন দেওয়ার কথা রয়েছে। সব মিলিয়ে বলা যায় যে আজকে এবং গতকাল এবং আগামীকাল এই 3 দিনের যে কনফারেন্স, সেই কনফারেন্সের যে মূল উদ্দেশ্য এই রোহিঙ্গাদের নিয়ে একটি সংকট তৈরি হয়েছে সেই সংকটকে কিভাবে বৈশ্বিকভাবে একটি সামনে তুলে আনা যায় সেটাই কিন্তু আসলে বাংলাদেশের চেষ্টা। এবং প্রধান উপদেষ্টাও কিন্তু একই কথাই বলছিলেন যে মূলত মায়ানমার নিজে আসলে বিষয়টি ভালোভাবে নিতে চাচ্ছে না কিংবা রোহিঙ্গাদের তাদের দেশে ফেরত নেয়ার ক্ষেত্রে নানাভাবে গড়িমসি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, যার ফলে কিন্তু ইতোমধ্যেই জানা গেছে, যেমন নিরাপত্তা উপদেষ্টাও বলছিলেন যে অন্তত প্রায় লাখখানেক রোহিঙ্গা কিন্তু এখন পর্যন্ত অপেক্ষায় রয়েছে বাংলাদেশে আসার জন্য। অর্থাৎ বাংলাদেশ যখন আসলে মিয়ানমারে এই রোহিঙ্গাদের ফেরত পাঠাতে চায় তখনও কিন্তু রোহিঙ্গা আসার একটা ব্যবস্থা কিন্তু তৈরি হচ্ছে, যেটা আসলে বাংলাদেশ চায় না। এবং আজকের সংলাপের মধ্য দিয়ে আগামীতে যে আন্তর্জাতিক সংলাপ হবে সেই সংলাপের মধ্য দিয়ে হয়তো রোহিঙ্গা সংকট কিছুটা কেটে যাবে। এই ছিল কক্সবাজার থেকে সবশেষ। অনেক কক্সবাজার থেকে সবশেষ জানানোর জন্য যুক্ত ছিলেন সহকর্মী নাজমুস সাকিব। 2017 সালের 25 আগস্ট মিয়ানমারের রাখাইনে গণহত্যার শিকার হয়ে বাংলাদেশে লাখ লাখ রোহিঙ্গা আশ্রয় নেয় এবং সেই দিনটি স্মরণেই কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে পালিত হচ্ছে রোহিঙ্গা গণহত্যা দিবস। দীর্ঘ 8 বছর কেটে গেলেও একজন রোহিঙ্গা নাগরিককেও ফিরিয়ে দেওয়া সম্ভব হয়নি মিয়ানমারে। আর রাখাইন রাজ্যের নিয়ন্ত্রণ এবার আরাকান আর্মির হাতে চলে যাওয়ায় উল্টো প্রত্যাবাসন যে পরিস্থিতি তা আরও বেশ জটিল হয়ে যাচ্ছে। বিস্তারিত সমস্ত তথ্যপত্র জানাচ্ছেন মন্তোষ বেদজ্ঞ, যেখানে ক্যামেরা ছিলেন মোহাম্মদ রাসেল। কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সোমবার সকাল থেকেই শুরু হয় নানা কর্মসূচি। নিহত স্বজনদের স্মরণে ক্যাম্পের সমাবেশ স্থল পূর্ণ হয়ে ওঠে। জমায়েত ছড়িয়ে যায় মাঠ ছাড়িয়ে পাহাড়েও। স্লোগানে উচ্চারিত হয় নিরাপদে সম্মানের সাথে নাগরিক অধিকার নিয়ে মিয়ানমারে প্রত্যাবাসন।
উখিয়ার ৪ নম্বর বর্ধিত ক্যাম্পের খোলা মাঠে সমাবেশস্থলে রোহিঙ্গারা অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তোলেন কিভাবে তারা নিজ দেশে মিয়ানমারে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছিল। ফুটিয়ে তোলা হয় কিভাবে রোহিঙ্গা যুবককে হত্যা করে সে দেশের মানুষ। এ সময় কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। দীর্ঘ ৮ বছর কেটে গেলেও একজন রোহিঙ্গা নাগরিককেও ফিরিয়ে নেয়নি মিয়ানমার। আর রাখাইন রাজ্যের নিয়ন্ত্রণ সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির হাতে চলে যাওয়ায় উল্টো প্রত্যাবাসন পরিস্থিতি আরও জটিল হচ্ছে। গত ১ বছরে নতুন করে প্রায় ১.৫ লাখ রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে বাংলাদেশে। এদিকে আন্তর্জাতিক সহায়তাও কমছে দিন দিন। সংকটে পড়েছে শিক্ষা, স্বাস্থ্য ও খাদ্য কার্যক্রম। এতে বেড়েছে উদ্বেগ, উৎকণ্ঠা। নতুন মানুষের দিল মাঝে যেন আশা আছে, আশা ইয়ান আসছিল। এখন মানুষের হালত এন হয়ে গেছে কি মানুষের তুমি যেন আশা আছে আর কেন যাই বললাম এই আশা কেন তো মরবে দেয় জিনোসাইড দে এবার আর রিমেম্বার সেপা আর দুনিয়া তো ফোয়ার হর আর ডিমানকল গরি আর যেন সেফটি চান্স আর গরমা জাগি পারি তাহলে আরা একখান চাই পিসফুল লাইফ আর জিন্দি মানে ফিউচার মা যাইরে হারাই বলা আছে আর দেশ নয় দে তোলা আর আজ্জা দুনিয়ারে বিচার দি দে আর দুনিয়া তুই আন সাইড দে তোমার আর দেশত ফিরাই দাও। এমন পরিস্থিতিতে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান খুঁজতে কক্সবাজারে চলছে রোহিঙ্গা বিষয়ক অংশীজন সম্মেলন। এতে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা সহ বিভিন্ন দেশের কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি ও রোহিঙ্গারা। এখন পর্যন্ত প্রত্যাবাসন প্রক্রিয়ায় প্রত্যাশিত অগ্রগতি না হলেও সরকারের প্রধান লক্ষ্য রোহিঙ্গাদের সম্মানের সাথে নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবাসন। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে রোহিঙ্গাদেরও মূল উদ্দেশ্য হচ্ছে একটি যে তাদের দেশে ফেরত যাওয়া এবং সেক্ষেত্রে যাতে এই ধরনের কোনো হানাহানি কোনো বিপত্তির কারণ না হয় সেটি তারাও বোঝার চেষ্টা করছে। স্থানীয়রা বলছেন দীর্ঘ সময় ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গার ভার বহন করা বাংলাদেশের জন্য এক বড় চাপ হয়ে দাঁড়িয়েছে। ৮ বছর পরেও অনিশ্চিত ভবিষ্যৎ, কমতে থাকা সহায়তা আর ভিনদেশে অনেকটা বন্দি জীবন নিয়ে আতঙ্কে দিন কাটছে রোহিঙ্গাদের। এখন কক্সবাজার। ঠিক যে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয়, সে আশ্রয় দেওয়ার কারণেই বাংলাদেশ সরকারের প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় রোববার রাতে এক বিবৃতিতে এই কথা জানান মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান উপমুখপাত্র টমি গেট। মিয়ানমার থেকে পালিয়ে যাওয়া যে রোহিঙ্গারা তারা আশ্রয় দেয় বাংলাদেশ সহ এশিয়া প্যাসিফিক অঞ্চলের অন্যান্য দেশগুলোর প্রতি কৃতজ্ঞতা জানায় দেশটি। 2017 সালের আগস্টে রাখাইনে সেনা অভিযান শুরুর পর কয়েক মাসে প্রায় 7 লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেন। আগে থেকেই 4 লাখের বেশি রোহিঙ্গা ছিল বাংলাদেশে। এছাড়া প্রতি বছর 30,000-এর বেশি রোহিঙ্গা শিশুর জন্ম হচ্ছে ক্যাম্পগুলোতে। জাতীয় নির্বাচনের আগেই গণ অভ্যুত্থানে লুট হওয়া বেশিরভাগ অস্ত্র উদ্ধার হবে। সেই সাথে সব রাজনৈতিক দলের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে বলে আশাবাদ জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, লুট হওয়া অস্ত্র উদ্ধারে সর্বোচ্চ 5 লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, পুলিশের নিয়োগ বাণিজ্যে দুর্নীতির তথ্য দিতে পারলেও পুরস্কৃত করা হবে। উদ্ধারের জন্য আমরা একটা অ্যামাউন্ট ঘোষণা করব। আমরা চেষ্টা করব উদ্ধার করার জন্য। এখন আমরা চেষ্টা করব যত সম্ভব উঠাই নিয়ে আসা। উৎসব মুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে যেন একটা নির্বাচন হয়, এটা হলো একটা জাতির আশা। আমরা এই আশাটা পূরণ করার জন্য সর্বাত্মক চেষ্টা করে যাব। ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করতে জনগণ উন্মুখ হয়ে আছে বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। সকালে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই কথা বলেন। গণতন্ত্রকে বাস্তবায়ন করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য একটি মাত্র অস্ত্র রয়েছে, সেটা শেখ হাসিনার বন্দুকের গুলি নয়, সেটা হচ্ছে ভোটের অস্ত্র। একটি সুষ্ঠু নিরপেক্ষ ভোটের মাধ্যমে কেবল বাংলাদেশের মানুষ তারা গণতন্ত্র ফিরে পেতে পারে। তারা তাদের ইচ্ছামতো 300 প্রতিনিধি নির্বাচিত করবে এবং এটা বুঝতে হবে এই প্রতিনিধিরা কিন্তু কোনো চিরস্থায়ী বন্দোবস্তে আসতে পারবে না। নিজ নিজ পেশায় সফল ব্যক্তিদের নিয়ে অন্তর্বর্তী সরকার গঠিত হলেও তারা জনগণের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের উদ্যোগে শিক্ষা ও জনস্বাস্থ্য বিষয়ক সেমিনারে তিনি এসব কথা বলেন। এক্রিডিটেশনটা
অর্থাৎ অ্যাকাউন্টেবিলিটির অথবা আমাদের যে কোয়ালিটি কন্ট্রোলের যে সিস্টেমটা, এটাকে কিন্তু আমাদের ইমপ্রুভ করা দরকার। আমাদের যে ইন্টারনাল রিসোর্স আছে এইটাকে প্রপার ইউটিলাইজেশন, এবং এই মানুষগুলোকে যদি আমরা সম্মানিত করতে পারি, সে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকই হোক আর ডাক্তারই হোক, তাদেরকে যদি আমরা সম্মানিত সমাজের চোখে রাষ্ট্রীয়ভাবে না করতে পারি, তাহলে এদের মধ্যে কাজ করার যে আগ্রহ এবং কন্ট্রিবিউট করার যে আগ্রহ সেটা কিন্তু কমে যাবে। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থান নিয়ে অপ্রীতিকর কথা বলেছেন, এমনটাকেও প্রমাণ করতে পারলে প্রত্যাশিত ক্ষমা চাওয়ার কথা জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান উপদেষ্টা ফজলুর রহমান। সুপ্রিম কোর্টের নেক্সট ভবনে সংবাদ সম্মেলনে তিনি এই সমস্ত কথা বলেন। যদি আমার কোনো কথায় তোমরা মনে করে থাকো আমি দেশের বিরুদ্ধে কথা বলছি বা তোমাদের কর্মকাণ্ডের বিরুদ্ধে কথা বলছি, আমার বিরুদ্ধে মামলা করো, আমাকে গ্রেফতার করো, আমাকে শাস্তি দাও, কিন্তু আমাকে হত্যা করার জন্য আমার বাসা পর্যন্ত মব সৃষ্টি করে গিয়া, যেটা গত 1 বছর যাবৎ বাংলাদেশের সবচেয়ে, এই পৃথিবীতে এবং বাংলাদেশের সবচেয়ে একটা কুখ্যাত নাম মব, সেই মব জাস্টিস আমার উপরে কি চলতে পারে কিনা এবং চলবে কিনা আমি প্রথমে বাংলাদেশের মানুষের কাছে জিজ্ঞাসা করতে চাই। আমার বক্তব্যটা সামনে আইন আপনারা বাজান, যদি আমার কোনো ভুল হয়ে থাকে, কেউ হয়ে থাকে, আমাকে বুঝাইতে পারে যে এখানে আপনি ভুল কইছেন, তাহলে আমি সঙ্গে সঙ্গে হাত জোর করে মাপ চাই। ডাকসু ও জাকসু নির্বাচন ঘিরে চলছে নানা সমীকরণ, চলছে অভিযোগ পাল্টা অভিযোগ। আর এই নিয়ে আরও জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিচ্ছেন শাহাদাত অব্র, আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী হাসিব বিল্লাহ। তবে শুরুতে চলে যেতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুর সেখানে থাকা অব্রর কাছে। অব্র, এখন পর্যন্ত কতজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছে, আর ব্রিফিংয়ে কি বলছেন রিটার্নিং কর্মকর্তা? অনেক, আমি কিন্তু কিছুক্ষণ আগেই ব্রিফিংয়ে শুনছিলাম, তিনি কিন্তু জানালেন যে 21 জন এখন পর্যন্ত হচ্ছে মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য আবেদন করেছেন, এবং প্রত্যাহার কতজন হবেন সেটি কিন্তু হচ্ছে যাচাই বাছাইয়ের পরেই বোঝা যাবে। তবে এর আগে যদি একটু জানিয়ে নিতে চাই, আগামীকালকে থেকেই কিন্তু আনুষ্ঠানিকভাবে যে প্রচারণা সেটি কিন্তু করতে পারবে প্রার্থীরা। সেটার জন্য কিন্তু হচ্ছে সাহায্য চেয়েছেন রিটার্নিং কর্মকর্তারা। তারা বলছেন যে আচরণবিধিগুলো মেনে কিন্তু তারপর তাদের প্রচারণা চালাতে হবে। সেই জন্য কিন্তু তারা আগামীকালকে যারা কিনা হচ্ছে ভিপি প্রার্থী এবং অন্যান্য পদে আছে সবার সাথে কিন্তু বসবে। সকাল 11টায় কিন্তু সময় দিয়েছে, সেই সময়ে কিন্তু হচ্ছে ডাকসু নির্বাচনে যারা অংশ নিয়েছে তাদের সবার সাথে বসে কিন্তু হচ্ছে মতবিনিময় করবে, এবং তার সাথে সাথে কি কি বিষয় করা যাবে আর কি কি বিষয় করা যাবে না, বিধিনিষেধগুলো নিয়ে কিন্তু তারা সেখানে আলোচনা করবে। তারা আশা করছেন যে আগামীতে কোনো ধরনের অভিযোগ কিংবা হচ্ছে কোনো ধরনের যেই অপ্রীতিকর ঘটনা কোনো কিছুই ঘটবে না, সেই আশাবাদ ব্যক্ত করেই কিন্তু তারা আগামীকাল থেকেই যেই প্রচারণা সেটি কিন্তু করার জন্য অনুমতি দিচ্ছে বলে জানিয়েছেন। এবং তার পাশাপাশি কিন্তু হচ্ছে জানিয়ে রাখতে চাই যে গতকালকের একটি বিষয় কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ অভিযোগ আসে উমামা ফাতেমার বিরুদ্ধে। সেটি কিন্তু হচ্ছে যেহেতু এখন নির্বাচনের সময়, এখন বলা আছে প্রত্যেক প্রার্থীকে তার নিজ হল ছাড়া অন্য কোনো হলে রাত্রি যাপন করা যাবে না। তবে উমা ফাতেমা কিন্তু অন্য একটি হল, তার হল ছেড়ে কিন্তু অন্য একটি মেয়েদের হলে রাত্রি যাপন করেছিল, এই অভিযোগ উঠে আসে। এবং পরবর্তীতে কিন্তু অভিযোগের সত্যতা পাওয়ার পরে তিনি কিন্তু একটি চিঠির মাধ্যমে একটি আবেদন করে এবং সেখানে ক্ষমা চায়। সবকিছু মিলিয়ে কিন্তু এই বিষয়টিও সাংবাদিক প্রশ্ন করে রিটার্নিং কর্মকর্তার কাছে। তিনি কিন্তু বলেন যে এ ধরনের কোনো অভিযোগ কিন্তু তাদের কাছে এসে জমা পড়েনি, যার কারণে তারা কোনো ধরনের ব্যবস্থা নেননি। তবে কোনো ধরনের অভিযোগ যদি তারা পেয়ে থাকেন তাহলে কিন্তু তারা ব্যবস্থা নেবেন, এমনটাই জানিয়েছেন। এছাড়াও ডাকসু নির্বাচন নিয়ে যদি আপনাকে একটু জানিয়ে দিতে চাই যে ডাকসু নির্বাচনে আজকে কিন্তু অনেকেই কুশল বিনিময় করেছেন, এবং তারপরেই কিন্তু হচ্ছে কুশল বিনিময়ের পরে প্রেস ব্রিফিং করেছেন। সেখানে কিন্তু জানিয়েছেন যে তাদেরকে নানাভাবে সাইবার মাধ্যমে নানাভাবে কিন্তু হচ্ছে অপপ্রচার চালানো হচ্ছে এবং মেয়েদেরকে হ্যারাসমেন্ট করা হচ্ছে। সবকিছু মিলিয়ে কিন্তু হচ্ছে পাল্টাপাল্টি অভিযোগ কিন্তু এখনো চলছে। তবে আনুষ্ঠানিকভাবে যদি কেউ অভিযোগ জমা দিতে চায় তাহলে কিন্তু খোলা আছে এই রিটার্নিং কর্মকর্তার অফিসের দরজা। এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের সর্বশেষ।
এবার চলে যেতে চাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। সেখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন অর্থাৎ জাকসু নির্বাচন ঘিরে সব তথ্যপত্র জানাবে হাসিফ বিল্লাহ। হাসিফ, আপনার মাধ্যমে জানতে চাই যে এই যে নির্বাচন ঘিরে জাকসু নির্বাচন ঘিরে ক্যাম্পাসের পরিস্থিতি বর্তমানে কি দেখতে পাচ্ছেন, আর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়েছে কিনা জানতে চাই আপনার মাধ্যমে। এখন পর্যন্ত প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়নি। আমরা প্রক্টর অফিসের সামনে রয়েছে এবং এখানে আজ বিকেল 4টায় প্রাথমিক প্রার্থীর তালিকা দেওয়ার কথা ছিল, কিছুক্ষণ পরে হয়তো দেবেন, এমন একটি সংবাদ সম্মেলন করা হবে। এবং এখানে মূলত জানিয়ে রাখি যে গত সপ্তাহে গত সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত মনোনয়ন ফর্ম বিতরণ এবং জমাদান প্রক্রিয়া ছিল এবং সেখানে প্রায় জাহাঙ্গীরনগর কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের 25 পদের বিপরীতে 273 জন মূলত মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন এবং মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন। এবং তারপরে যে 21টি হলেও নির্বাচন হবে সেই হল সংসদের জন্য 476 জন সংগ্রহ করেছেন এবং মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন এবং সেগুলো প্রাথমিক যাচাই বাছাই চলছে এবং তারপরে আজকে প্রাথমিক তালিকা দেয়া হবে। আগামী 29 আগস্ট এবং এটির চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে এবং আগামী 11ই সেপ্টেম্বর এই বহুল কাঙ্ক্ষিত জাকসু নির্বাচন হতে যাচ্ছে, যেটি মূলত প্রায় 33 বছর পরে। জন্য শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে। এই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন যে কেন্দ্রগুলো রয়েছে, ক্যাফেটেরিয়া কিংবা হল, এছাড়া বিভিন্ন লাইব্রেরি থেকে শুরু করে চায়ের দোকান, সব জায়গায় কিন্তু আলোচনায় কে প্রার্থী, কে ভোটার, কে কোন প্যানেলে দাঁড়াচ্ছেন। আসলে প্যানেলের কথা যদি বলি, এখানে ছাত্র শিবির এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ তারা প্যানেল দিয়েছে এবং সেখানে ছাত্রদল এখন পর্যন্ত প্যানেল দেয়নি। আজকে ছাত্রদলের আহ্বায়ক জহিরুদ্দিন বাবর আমাকে বলছিলেন যে এখানে যেহেতু আজকে প্রাথমিক তালিকা দেওয়া হবে এবং এই তালিকার পরেই তারা আগামীকালকে তাদের একটা প্যানেল দেবেন। যদিও ছাত্রদলের মধ্যে একাধিক নেতা রয়েছেন এবং সেখানে তারা একাধিক পদে মূলত মনোনয়ন ফর্ম কিনেছেন এবং সেখান থেকে কে ছাত্রদলের মনোনীত প্রার্থী বা প্যানেলের জিএস, এজিএস, ভিপি পদে দাঁড়াবেন সেটা খুব আলোচনায় আছে এবং একই সঙ্গে বাম সংগঠনগুলো এবং সাংস্কৃতিক সংগঠনগুলো তারাও প্যানেল দেবে। এখন পর্যন্ত দেয়নি, এগুলো আলাপ আলোচনার মধ্যে রয়েছে। তবে ক্যাম্পাসে কারা যে সমস্যাগুলো সমাধান করতে পারবে, বিভিন্ন মেডিকেল সমস্যা, ট্রান্সপোর্ট সমস্যা কিংবা আবাসিক হলগুলোতে যে সমস্যা, এগুলো দূর করবেন বলে প্রার্থীরা প্রতিশ্রুতি দিচ্ছেন এবং ভোটাররাও তাদের সঙ্গে আলাপ আলোচনা করছেন। এই ছিল মূলত এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন ঘিরে আয়োজন। কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির 5 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। জুলাইয়ের ছাত্র আন্দোলনের সময় যাত্রাবাড়ি থানার আসাদুল হক বাবু হত্যা মামলায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক এই রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্ত কর্মকর্তা তৌহিদ আফ্রিদিকে 7 দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। রোববার রাতে সিআইডির একটি দল বরিশাল থেকে তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করে। এর আগে 17 আগস্ট রাজধানীর গুলশান থেকে তৌহিদ আফ্রিদির বাবা নাসির উদ্দিন সাথীকে গ্রেফতার করা হয়। ভোলাগঞ্জ, জাফলং, রাংপানি সহ সিলেটের বিভিন্ন পর্যটন স্পট থেকে 2 থেকে 3 কোটি ঘনফুট পাথর লুট হলেও এখন পর্যন্ত উদ্ধার হয়েছে মাত্র 25 লাখ ঘনফুট। নিজ উদ্যোগে লুট হওয়া পাথর ফেরত দিতে প্রশাসনের বেঁধে দেওয়া সময়সীমা শেষ হচ্ছে আজ। এরপরও কারো কাছে লুটের পাথর পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে জেলা প্রশাসক। তবে এখন পর্যন্ত উদ্ধার সব পাথর প্রতিস্থাপনে কিছুটা প্রাণ ফিরেছে পর্যটন স্থানটির। গুলজার আহমেদের প্রতিবেদন, যেখানে ছবি তুলেছেন সেলিম মিয়া। ভোলাগঞ্জের সাদা পাথর এলাকার 10 নম্বর ঘাট। ট্রাকে করে ঘাটে আসছে লুট হওয়া পাথর। সেই পাথর ডাম্পিংয়ে ব্যস্ত ট্রাক, পাথর ও নৌ শ্রমিকেরা। পরে বার্কি নৌকা নিয়ে এই পাথর আবার পর্যটন স্থানে নিয়ে আগের জায়গায় স্থাপন করছেন শ্রমিকরা। যে ট্রাকগুলো আসতেছে, ট্রাকগুলো আসলে আমরা এখান থেকে মাল আনলোড কইরা ওই মালটা আবার ওই সাদা পাথরে পাঠিয়ে দিতেছি। আমাদেরকে এই জায়গায় ম্যাজিস্ট্রেটে ধরে আনছে, যেগুলো পাথর 5 আগস্ট সরকার পতনের পর যখন এই পাথর চুরি হয়েছে, লুটপাট হয়েছে, এই পাথর আবার ফিরে সৌন্দর্য আবার নিয়ে আসছে এই জায়গায়। কৃত্রিম ছোঁয়া থাকলেও হারিয়ে যায়নি আসল আবেগ। ভ্রমণ পিপাসু মানুষ এসে খুঁজে নিচ্ছেন প্রশান্তি। পাহাড় জলের মেলবন্ধনে অনুভব করছেন প্রকৃতির স্বাদ। সাদা পাথর আবারও হয়ে উঠছে পর্যটকদের স্মৃতির অ্যালবাম। পাথর এখন আছে এবং সৌন্দর্যটা আছে আর কি, এখন পর্যন্ত আমাদের কাছে ভালো লাগছে। আমরা আসছি দেখতে, ঘুরতে, বেশ সুন্দর। আমি প্রথম আসছি এবং এরকম পাহাড়, এত উঁচু পাহাড় আমি কখনো দেখিনি এর আগে। এর জন্য খুবই ভালো লাগছে। যে মেঘ দেখতে পাচ্ছি,
তার সাথে পাথর তো সাদা পাথর তো এর আগে দেখিনি এভাবে। শুনেছিলাম যে হচ্ছে পাথর চুরি হয়ে গেছে, ভাবলাম যে থাকবেই না কিছু পাথর, এখন দেখছি অনেক পাথর আছে। ধারণা করা হচ্ছে কয়েক মাসে জেলার বিভিন্ন পয়েন্ট থেকে 2 থেকে 3 কোটি ঘনফুট পাথর লুট হয়েছে, যার মাত্র 25 লাখ ঘনফুট পাথর উদ্ধারে ক্ষুব্ধ স্থানীয়রা। এটা যখন সাদা পাথর একটা পর্যটন এলাকা জোন হয়ে গেছে, এটা যখন সরকারের গেজেটভুক্ত হয়ে গেছে, সরকারের তদারকি এটা ভালোভাবে করা উচিত। প্রশাসন একটা জোরদার করে আসলে সবকিছু ঠিক হয়ে যাবে। শূন্যহীন মরুভূমির মতন পড়ে আছে, এখন তো মনে করেন পর্যটকই কম, এখন আমাদের আগের মতন আনন্দটা নাই। প্রকৃতির পুনর্জাগরণের সঙ্গে সঙ্গে নতুন করে জেগে উঠেছে স্থানীয়দের আশাও। কর্মসংস্থানের আলোয় ছুঁয়ে যাচ্ছে দোকানদার, মাছি আর গাইডদের ঘরেও। প্রশাসনের মাধ্যমে পাত্রগুলো আবার নিয়ে আসা হচ্ছে। প্রশাসনে অনেক মানুষ কাজে লাগিয়ে, যেমন নৌকা বা অনেক শ্রমিক ওই কাজ করে আবার পাত্রগুলো জায়গায় রাখতেছে। এই হিসাবে অসংখ্য ভালো লাগতেছে আমাদের কাছে। প্রশাসন বলছে সাদা পাথরে হারানো সৌন্দর্য হয়তো পুরোপুরি ফিরিয়ে আনা সম্ভব নয়, কিন্তু যত্ন আর সংরক্ষণে এই জায়গাটিকে আগের রূপে ফিরিয়ে দিতে চেষ্টার কোনো কমতি নেই তাদের। আমরা মাইকিং করার পর পাথরগুলো আসতেছে, বেশিরভাগই রাতের বেলা আসতেছে আর কি। দিনের বেলা আমরা যেগুলো উদ্ধার করেছি, জব্দ করেছি, সেগুলো নিয়ে আসছি। আমরা চেষ্টা করতেছি মানে এখানে আগে ফেলে তারপর আমরা ইনস্ট্রুমেন্টাল যে সাহায্যগুলো, যেমন বটবটি আছে, এগুলো দিয়ে ফেললে একটা লেবার যে পরিশ্রম করতে পারে ওটা 5টা লেবার সমান পরিশ্রম করতে পারবে। এটা ঘোষণা অনুযায়ী নির্ধারিত সময়ের পর যে এলাকায় পাথর পাওয়া যাবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি জেলা প্রশাসনের। গুলজার আহমেদ, এখন সিলেট। এখন টেলিভিশনে অনলাইন ক্যাসিনো নিয়ে অনুসন্ধানী সংবাদ প্রচারের পর চিরুনি অভিযানে নেমেছে মেহেরপুর জেলা পুলিশ। দুপুরে জেলা পুলিশ লাইন মিলনায়তনে হারিয়ে যাওয়া ফোন আর মোবাইল ব্যাংকিংয়ে প্রতারণার অর্থ, যে উদ্ধারকৃত অর্থগুলো আছে তা প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়ার সময় এই ঘোষণা দেন পুলিশ সুপার মাকসুদ আক্তার। এই সময় তিনি জানান, অনলাইন ক্যাসিনোর বিরুদ্ধে চিরুনি অভিযান চালানো হবে। কারণ মোবাইলে ক্যাসিনোর অ্যাপ কিংবা সংশ্লিষ্ট কোনো কিছু পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে পুলিশ। যারা অনলাইন ক্যাসিনোর সাথে জড়িত তাদের 2 বছরের কারাদণ্ড এবং 1 কোটি টাকা পর্যন্ত অর্থদণ্ড হতে পারে। গাজীপুরে আলোচিত সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলায় 8 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে পুলিশ। রোববার মামলার তদন্ত কর্মকর্তা বাসন থানার উপপরিদর্শক দুলাল চন্দ্র দাস গ্রেফতার হওয়া 8 আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দিয়েছেন। সোমবার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন হেডকোয়ার্টার্সে ব্রিফিংয়ে এই তথ্য জানায় পুলিশ। ব্রিফিংয়ে আরও জানানো হয়, তুহিনকে হত্যার ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্য প্রযুক্তির সহায়তায় এই ঘটনায় জড়িত 8 জনকে গ্রেফতার করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে কেটু মিজান ও তার স্ত্রী গোলাপি সহ 8 জনের সম্পৃক্ততা নিশ্চিত হয়ে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয় আদালতে। তুহিনের ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধারের চেষ্টা চলছে বলেও জানানো হয় সেখানে। অন্য একটা ঘটনার সিন মোবাইলে ধারণ করতেছিলেন, এটার প্রেক্ষিতে ওনাকে সবাই তো তারপর ক্ষিপ্ত হয়ে তাকে হত্যা করতে আসে। আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের সাথে জড়িত যে 8 জন ছিল সবাইকে আমরা গ্রেপ্তার করেছি এবং সবার নামে চার্জশিটে তাদের সবাইকে অন্তর্ভুক্ত করা হয়েছে। রাজধানীর হাসপাতালে বাড়ছে ডেঙ্গু রোগী, আর এর মধ্যে গত শনিবার ডেঙ্গুতে 4 জনের মৃত্যু হয়েছে। এর আগে বৃহস্পতিবার ডেঙ্গুতে 5 জনের মৃত্যু হয় সারা দেশে, যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ। আর এমন পরিস্থিতিতে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের আশঙ্কা, বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য নতুন করে ঝুঁকি বাড়াবে ডেঙ্গু। বিস্তারিত জানাচ্ছেন শম্পা বিশ্বাস। ডেঙ্গু এখন আর রাজধানীর মধ্যে সীমাবদ্ধ নেই। ঢাকা এবং ঢাকার বাইরে আজকাল রোগী বাড়ছে সমানতালে। চলতি বছরের 21 আগস্ট একদিনে ডেঙ্গুতে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়। এদিন ডেঙ্গুতে 5 জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে 3 জন ঢাকার এবং 2 জন রাজশাহীর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এছাড়া 21 আগস্ট নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন 311 জন। দেশের ডেঙ্গু পরিস্থিতির এই তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এরপর গত শনিবার ডেঙ্গুতে আরও 4 জনের মৃত্যু হয়েছে। হিসেব বলছে 2025 সালে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 28,202 জন। এই সময় মৃত্যু হয়েছে 114 জনের।
এমন পরিস্থিতিতে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের শঙ্কা, জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য এবার নতুন করে ঝুঁকি বাড়াবে ডেঙ্গু। এই নীতিটা আমরা প্রয়োগ করেছি কোভিডে। এই নীতিটা সমস্ত এই সংক্রামক ব্যাধি যেগুলো জনস্বাস্থ্যের জন্য বিপজ্জনক সেই সব ক্ষেত্রে আমাদের মেনে চলা উচিত, তাহলে মৃত্যু কিন্তু অনেক কমে যাবে। ডেঙ্গির ক্ষেত্রে এটা করা উচিত। যদি অবহেলা করি, আমরা শনাক্ত না করি, তাহলে জটিল রোগে যারা আগের থেকেই আছে তারা কিন্তু এইসব রোগেও মারাত্মক অসুস্থ হয়ে পড়তে পারে। দেশে 2023 সালে ডেঙ্গু সবচেয়ে ভয়াবহ আকার ধারণ করে। ওই বছর 3,21,179 জন মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন এবং মৃত্যু হয় 1,705 জনের। শম্পা বিশ্বাস, এখন, ঢাকা। নিউ ইয়র্কের বাংলাদেশ কনসুলেট জেনারেল কার্যালয়ে হামলা চালিয়েছে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে কনসুলেটে মতবিনিময় সভা শুরুর আগে এমন ঘটনা ঘটে। এ সময় ভবনের ভেতরে অবস্থান করছিলেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। সন্ত্রাসী তাণ্ডব ঠেকাতে এক পর্যায়ে পুলিশের সহায়তা নিতে বাধ্য হয় কনসুলেট কর্তৃপক্ষ। নিউ ইয়র্ক থেকে ঘটনার বিস্তারিত জানাচ্ছেন আব্দুল আহাদ। নিউ ইয়র্কে অবস্থিত বাংলাদেশ কনসুলেট জেনারেল কার্যালয়ে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রে থাকা আওয়ামী লীগের সদস্যরা। এতে কনসুলেট ভবনের প্রধান প্রবেশদ্বারের গ্লাস ভেঙে গেছে। এছাড়া কনসুলেটে আগত নিরীহ প্রবাসীদের লক্ষ্য করে ডিম ছোড়ে তারা। খবর পেয়ে ঘটনাস্থলে এসে হামলাকারীদের ছত্রভঙ্গ করে দেয় নিউ ইয়র্ক পুলিশ। একজনকে আটক করা হলেও পরে তাকে ছেড়ে দেওয়া হয়। 24শে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে কনসুলেটে মতবিনিময় সভার শুরুর আগে এই ঘটনা ঘটে। এ সময় ভেতরে ছিলেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। স্বৈরাচার শেখ হাসিনা সরকার পতনের বর্ষপূর্তি উপলক্ষে হওয়া সভায় মাহফুজ আলম বলেন, হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে পররাষ্ট্র মন্ত্রণালয়। দূতাবাস ভাঙার বিষয়টা এটা হচ্ছে ফরেন মিনিস্ট্রি দেখবে। যেহেতু আমি এখানে ছিলাম, এটা আমি এই আলোচনা আমার বক্তব্য বলিই না, আমি এটা উল্লেখও করতে চাই না। এটা আইনগত বিষয়, আইন এইভাবে এটা সমাধান হবে। ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশের বাইরে শেখ হাসিনার দলের সদস্যরা ভাঙচুর করে আনন্দ প্রকাশ করছে বলে মনে করেন যুক্তরাষ্ট্রের বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মর্তুজা। তারা যদি খারাপ কথা বলে, কটূক্তি করে, বিশ্রীভাবে গালি দিয়ে তারা যদি মনে করেন যে আনন্দিত, তাদের আনন্দ প্রকাশের একটা সুযোগ দেওয়া উচিত, যে যেভাবে আনন্দ পায়। হামলার সময় নিউ ইয়র্কের ব্যস্ত সড়কে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক সাধারণ পথচারী ও স্থানীয়রা ভয়ে দৌড়ে এলাকা ছেড়ে চলে যেতে দেখা গেছে। আব্দুল আহাদ, এখন নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। এবার খেলার প্রসঙ্গ। এশিয়া কাপকে সামনে রেখে নেদারল্যান্ডসের বিপক্ষে টি-20 সিরিজের আগে নিজেদের ঝালিয়ে নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। সামনে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পূর্ণাঙ্গ অনুশীলন সেশন করবেন ক্রিকেটাররা। নেদারল্যান্ডসের বিপক্ষে সিলেটের 3 ম্যাচের একটি টি-20 সিরিজ খেললেও জাতীয় দলের মূল টার্গেট সেপ্টেম্বরে অনুষ্ঠেয় এশিয়া কাপ। সে লক্ষ্যেই 20 আগস্ট থেকে সিলেটে অনুশীলন করছে ক্রিকেটাররা। যদিও বৃষ্টি বাধায় ব্যাঘাত ঘটছে প্রস্তুতিতে, সোমবার সকাল থেকে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকায় মূল মাঠে অনুশীলনে নেমে পড়েন লিটন দাসরা। স্ট্যান্ড বাই থাকা সৌম্য সরকারও মূল দলের সাথে অনুশীলন করেন। ওপেনার তানজিদ তামিম ও পারভেজ হাসান ইমন নতুন করে ব্যাটিং অনুশীলন করেন পেসার তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও খালেদ আহমেদের বিপক্ষে। পুরো সেশন তত্ত্বাবধান করেন প্রধান কোচ ফিল সিমন্স। এদিন মূলত পেসারদের পরখ করে দেখেন কোচ। সন্ধ্যায় ফ্ল্যাটলাইটের আলোয় আবারও অনুশীলন করবেন ক্রিকেটাররা। শেষ করছি এখন বিকেল, তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। দেশ এখন স্থিতিশীল, নির্বাচনের জন্য প্রস্তুত সরকার, কক্সবাজারে প্রধান উপদেষ্টা। রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধে মিয়ানমার ও আরাকান আর্মিকে আহ্বান। লুট হওয়া অস্ত্র উদ্ধারে সর্বোচ্চ 5 লাখ টাকা পুরস্কার ঘোষণা সরকারের। সবার অংশগ্রহণে উৎসবমুখর নির্বাচনের আশা স্বরাষ্ট্র উপদেষ্টার। ফেব্রুয়ারিতে ভোট দিতে উন্মুখ দেশবাসী, উপদেষ্টাদের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ বিএনপির। 5 আগস্ট নিয়ে মন্তব্য ভুলভাবে ব্যাখ্যার দাবি ফজলুর রহমানের। ডাকসু নির্বাচন ঘিরে নানা সমীকরণ, ছাত্রদলের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ। নিয়ম ভেঙে হলে থাকায় ক্ষমা চেয়ে প্রভোস্টকে উমামার চিঠি। এবং সিলেটে লুট হওয়া পাথরের মাত্র 10% উদ্ধার। ফেরত দিতে বেঁধে দেওয়ার সময় শেষ হচ্ছে আজ। প্রতিস্থাপনে কিছুটা স্বস্তিতে পর্যটন ব্যবসায়ীরা।
এই ছিল এখন বিকেলে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।